আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? সবাই কেমন আছো? আমি আসার আগেই সবাই একসাথে সালাম দিয়ে যাচ্ছে আমাকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। অলিজা, নাহিমা, নাদিয়া, সানজিদা, সুমাইয়া, সাকিব আল হাসান, মাহমুদ, রূপামণি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আমাকে একটু বলো তো। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন একটা সিজন চেঞ্জের সময় যাচ্ছে। মানুষজন কেউ ফ্লুতে ভুগছে, কেউ জ্বরে, ঠান্ডায়, কাশিতে ভুগছে। এর মধ্যে ভালো আছি বা মানে বেঁচে আছি, এটা বলাটাই যেন বা এটা শুনতেও যেন এখন ভালো লাগে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি, বেশ ভালো আছি আমি। ফাতিমা, আমি বেশ ভালো আছি। লামিয়া আক্তার, লিজা, পপি মন্ডল, নিঝুম, সাকিব, মুশফিক, কাউসার, নাইমুল, মহিমা, সাইমা, হুমায়রা। আচ্ছা, আমি সবাইকে একসাথে বলি ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বাবারাকাতু। ইমতিয়াজ, তোমাকে অভিবাদন জানাচ্ছি। তুমি আজকে আমাদের প্রথম ক্লাসে এসেছে। যাক, কোনো রোগ হয়নি সাদের গত 2 বছর ধরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরাও ভালো আছো। আমার শর্ট ভিডিওগুলো ভালো লেগেছে, সামিয়া বলেছে। আমি আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। যে নিজের নাম নিতে বলেছে মাত্র, মোহাম্মদ ফয়সাল, সেও দেখেছে আমার ভিডিও। ভিডিওতে অতিথি চরিত্রে তোমাদের সামি ভাই আছে ইংরেজির, কিন্তু সামি সবগুলোতে নেই, অল্প কয়েকটাতে আছে। আবার আমি বেশিরভাগগুলো আমি করছি আর কি। ধন্যবাদ শারমিন, যে আমার কথা তোমার ভালো লাগে। 100 ডিগ্রি নিয়ে নিয়ে ক্লাস করছে মেহেদি। তোমার যদি শরীরটা খুব খারাপ থাকে, আমি বলবো এখন ডিভাইস থেকে দূরে থাকো, পরে তুমি রেকর্ডিং ক্লাসটা দেখে নিও। তোমার জন্য অনেক দোয়া থাকলো যে তুমি যাতে আহ, মানে খুব দ্রুত সুস্থ হও। ধন্যবাদ নাইমুল, যে আমার কথাগুলো তোমার ভালো লাগে। আব্দুল্লাহ, যে আমার মিতা, মানে আমার নাম যেমন তার নামও তেমন। আব্দুল্লাহ, আল্লাহর দাস বা আল্লাহর বান্দা বলা যায়। গত পরশুদিন এক আঙ্কেলের সাথে দেখা। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ভিডিও করতে গেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওদিকটাতে কার্জন হলের ওখানে, তিনি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। আঙ্কেল একদম অনেকটা খুবই পরহেজগার, অনেক বড় দাড়ি। তিনি আব্দুল্লাহ আব্দুল্লাহ ভগবানের দাস, তিনি বললেন সঙ্গে সঙ্গে। তিনি মুসলিম, যদিও পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। আহ, আপনার ভিডিও আমি দেখেছি, অনেক ভালো। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। ভালো নাই স্যার, বর্তমানে সৌরভ বলল সৌরভ মেডিকেলে আছে। সৌরভ, কি হয়েছে তোমার? তুমি কেন মেডিকেলে আছো? বাংলায় 70+ টার্গেট, আবু হুজাইফা বারবার বলছে। বুয়েট হবে, বুয়েটে তো বাংলা থেকে প্রশ্ন আসে না রে আবু হুজাইফা। ধন্যবাদ নির্ঝিরা। আচ্ছা, সাদাফ, আমি দুঃখিত, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি, আমাকে একটু টেক্সট করো। আমি আসলে ফেসবুকে একদমই রেগুলার না। এই ফেসবুক আইডিটাও আমি ব্যবহার করি শুধুই আমার ছাত্রছাত্রীদের জন্য। আমি ব্যক্তিগতভাবে ফেসবুক ব্যবহার করি না। তো আমি সোশ্যাল মিডিয়ার বেশ বিরোধী একটা মানুষ কিছু ক্ষেত্রে। মানে সোশ্যাল মিডিয়া প্রচুর সময় নষ্ট করে, এটা হচ্ছে কথা। আহ, আমি এখন তাহলে মেডিকেলে কি বা আচ্ছা, এখন আমরা আজকে ভর্তি পরীক্ষা নিয়ে খুব একটা কথা বলবো না। আজকে আমরা মেইনলি কথা বলবো তাহারই পরে মনে কবিতাটা নিয়ে। আচ্ছা, সবাইকে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ আগে বলো তো? কারণ কেউ কেউ বলছে, একজন বলেছে তার সাউন্ডে প্রবলেম। সো এই সাউন্ডে প্রবলেমটা কি? এটা কি আসলে সবার কি হচ্ছে নাকি একজনের? মানে ঠিক আছে কি? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ফিয়ামানিল্লাহ, যারা অসুস্থ, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি তারা তাড়াতাড়ি সুস্থ হোক। আর যে বলছে সাউন্ডের সমস্যা, আমার মনে হয় যে এটা তোমার ডিভাইসের সমস্যা। যদি তুমি একটু ভলিউমটা বাড়িয়ে নাও তাহলে সবচেয়ে ভালো হয়। আমাদের এখানে সাউন্ড একদম ঠিকঠাক আছে, কিন্তু সাউন্ডে কোনোই প্রবলেম নাই। আহ, আমরা আজকে ক্লাসটা শুরু করার আগে একটা ছোট্ট গল্প দিয়ে ক্লাসটা শুরু করব। সেটা হলো, যখন আমি একটু চ্যাটটা অফ করে দিই। নাইম, আমরা একটু চ্যাটটা একটু অফ করে দিই প্লিজ। সো যখন আজ থেকে অনেক বছর আগে, ধরো 2007 সালের কথাই ধরি। 2007 সাল কিন্তু চারটিখানি কথা না, আজ থেকে বহু বছর আগের কথা। মানে আমি অনেক বছর আগের কথাই বলছি আজ থেকে। তো সেই 2007 সালের দিকে বইমেলার কথা আমার মনে পড়ে। 21শে বইমেলা, যখন বইমেলায় যেতাম, বইমেলায় যে নানা রকম বই কেনার একটা বিষয় থাকতো, অন্য প্রকাশের সামনে থাকতো, একদম মানে মানুষ হুড়মুড় করে পড়ে থাকতো ওখানে, উপচে পড়া ভিড়। কারণ সেই প্রকাশনী থেকেই হুমায়ুন আহমেদের বেশিরভাগ বই বের হতো। মানুষের মাঝে এত কিছু নিয়ে এত কমপ্লিকেশনস ছিল না। বা বা ধরো, ধরো এই লিপ জেলটাকে আমি চাই, আমার দরকার এটা। এটা তো আমাকে ডাকতে পারে না সরাসরি। কিন্তু স্মার্টফোন এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ আমার নিজের কাছেই ফিচার ফোন। তো
স্মার্টফোন এমন একটা বিষয় যে এটা তোমাকে ডাকতে পারে এবং এটা প্রতিনিয়ত এতটা অ্যাডিকটিভ হয়ে যাচ্ছে। সেই 2011-12 সালে তো স্মার্টফোনের অতটা প্রচলন ছিল না। 2014-15 স্মার্টফোন বনাম এখনকার দিনের স্মার্টফোন, বা 2000, ওই আমি ফেসবুক ব্যবহার করি 2009 সাল থেকে। 2009 সালের ফেসবুক আর এই 2024 সালের ফেসবুক আকাশ পাতাল পার্থক্য। রিলস, শর্টস, এন তেন দিয়ে তোমাকে যতভাবে অ্যাডিকটিভ করা যায়। দেখো, ওই স্মার্টফোনটা মানে এই লিপজেলটা যেমন আমাকে ডাকতে পারে না, কিন্তু স্মার্টফোনটা কিন্তু তোমাকে ডাকতে পারে, কম্পিউটারটা তোমাকে ডাকতে পারে। ও নানাভাবে নানা নোটিফিকেশন দিয়ে তোমার মধ্যে সবসময় একটা জিনিস ঘটায়। একজন স্মার্টফোন আসক্তি নিয়ে বলেছো, তাই প্রথমে ক্লাসটা শুরুই করছি এটা নিয়ে কথা বলে। সেটা কি জানো? সেই জিনিসটা হলো ফোমো। দেখো আমরা ফোমো, ফোমোটা আবার কি? ফোমো স্ট্যান্ডস ফর ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ তুমি কিছু না কিছু একটা হারাচ্ছ, কিছু না কিছু একটা হারানোর ভয়। তো টেকনোলজিগুলো মানুষের সাইকোলজির এই বিষয়টাকে খুব সুন্দর করে ব্যবহার করে, এবং এটাকে খুব সুন্দর করে ব্যবহার করার চেয়ে আরো ভালো শব্দ যায় ম্যানিপুলেট করে। কিভাবে ম্যানিপুলেট করে? ধরো, টুং করে একটা নোটিফিকেশন বেজে উঠলো, তুমি হয়তো একটা কাজে ব্যস্ত ছিল, তখন তোমার কাছে এরকম একটা অনুভূতি হয় না যে কি যেন একটা মিস করে ফেললাম, কি একটা মেসেজ এনে আমাকে বলে ফেললো? দিন শেষে দেখা গেল যে ওটা এমন গুরুত্বপূর্ণ কিছুই না। ওটা যদি তুমি 5 দিন পরেও দেখতে এমন কোনো ক্ষতি হয়ে যেত না। আর যার তোমাকে খুঁজে পাবার দরকার, সে তোমাকে দরকার হলে কল দিবে। তুমি যদি মাটির নিচেও থাকো, তোমাকে দরকার সেখান থেকে সে খুঁজে ঠিকই বের করবে। আর যার দরকার নাই, সে আসলে এত ঘাটাবেও না তোমাকে নিয়ে। একটা নোটিফিকেশন আসলো, কি যেন গুরুত্বপূর্ণ, কি যেন একটা হয়ে গেল। এই যে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, সবসময় কি যেন একটা হারাচ্ছি, কি যেন একটা নাই, কি যেন একটা নাই, কি যেন একটা নাই, এখনই দেখা লাগবে, এখনই দেখা লাগবে। এভাবে টেকনোলজি ধীরে ধীরে এমন ভাবে মানুষকে গ্রাস করছে যে অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ দেবার ক্ষমতা, এটা একদম নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের একদম নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ এখন মনোযোগ ধরে রাখতে পারে না। দেয়ার ইজ এ ক্লাসিক সেইং, যেই বিষয়টাতে তোমার পে করে সার্ভিস নিতে হয় না, তাহলে ধরে রাখো তুমি সেখানে প্রোডাক্ট। মানে যেই পণ্যটা তোমার টাকা দিয়ে কিনতে হয় না, তুমি মাগনা পাও, ধরে রাখো তুমি নিজেই সেখানে প্রোডাক্ট। এটা হয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। তোমার কি টাকা দিতে হয় ফেসবুককে, ফেসবুক ইউজ করার জন্য? তোমার কি টাকা দিতে হয় ইনস্টাগ্রামকে বা স্ন্যাপচ্যাটকে ওগুলো ইউজ করার জন্য? টাকা দিতে হয় না। বা ইউটিউবকে টাকা দিতে হয়? হয় না। তাহলে তুমি কি? তুমি নিজেই তো প্রোডাক্ট। কারণ যত রকম বিজ্ঞাপন দেখাবে, নানাভাবে তোমার অ্যাটেনশনটাকে গ্র্যাব করাই তো হচ্ছে ওর উদ্দেশ্য বা ওর লক্ষ্য। এটাই তো ও চায়। দেখো তোমরা, আমি একটু কঠিন কথাই যাই, 1984 জর্জ অরওয়েলের একটা বই, যেটা প্রকাশিত হয়েছিল 1949 সালে। তো জর্জ অরওয়েল সেই অনেক আগে এমন এক কল্পিত শহরের কথা বলে গিয়েছিলেন, যেখানে মানুষকে সারাক্ষণ সার্ভেইলেন্সের মধ্যে রাখা হচ্ছে। ক্যাপিটালিজমে এটা রয়েছে, এই পুঁজিবাদী সমাজে এটা রয়েছে, কিন্তু এটা এখন এমন একটা অবস্থায় রয়েছে যে তোমাকে যতটা না সার্ভেইলেন্স বা সিসি ক্যামেরার মধ্যে রাখা হয়েছে, তার চেয়ে বেশি তুমি নিজেই যেন আত্মসমর্পণ করে মানুষ ওই প্রযুক্তির কাছে নিজেকে সার্ভেইলেন্সে দিয়ে দিয়েছো। তুমি তোমার সকল তথ্য দিয়ে দিয়েছো, তোমার চেয়ে বেশি তোমাকে নিয়ে জানে ওই টেকনোলজি। তাই তুমি যখন কাজ করছো, যতটুকু টেকনোলজি দিয়ে করা দরকার ততটুকুই করো। বাকি সময়টুকু তুমি ওই দরকার হলে ফিচার ফোন ব্যবহার করো, দরকার হলে ফোন ব্যবহার করো না, কিন্তু যথাসম্ভব ওই অ্যানালগ থাকার চেষ্টা করো। এটা তোমার নিজের জন্য অনেক অনেক বেশি ভালো। এআই এসেছে, চ্যাট জিপিটি এসেছে, আমাদের জন্য ভালো, ঠিক আছে, কিন্তু ওটা ওভারঅল মানব সভ্যতার জন্য অনেক দিক থেকে এআই কিন্তু অনেক বড় থ্রেটও বটে। তোমার কনসেন্ট্রেশন নষ্ট করে, তোমার শান্তি বিনষ্ট করে, তোমার রাতের ঘুম নষ্ট করে তুমি মোবাইল টিপো, রিলস দেখো, শর্টস দেখো, টিকটক দেখো, হোয়াট দ্য হেল? তাহলে এটা কি হচ্ছে? এই প্রযুক্তি তোমার যদি ক্ষতি করে, দিন শেষে তো তোমার উপকারের জন্যই তো সবকিছু। তোমার যদি ক্ষতি হয়, তাহলে তোমার দরকারটা কি টেকনোলজি ব্যবহার করার? টেকনোলজি বাদ দাও না, ফেলে দাও টেকনোলজি। শিখর ক্লাস করা শেষ, তোমার ওই স্মার্ট বুক বা যেগুলো যেগুলো ডিভাইসে দ্যাটস ইট, শেষ। যেটা ডিভাইস থেকে প্রিন্ট করে ফেলানোর মানে সুযোগ আছে, প্রিন্ট করাটা, হ্যাঁ প্রিন্ট করলে টাকা যাবে, যাক টাকা, তাও তোমার কনসেন্ট্রেশন থাকবে, কনসেন্ট্রেশনটা ভালো মতো থাকবে, মনোযোগটা। নিজে সচেতন ভাবে যদি খেয়াল রাখো, তাহলেই সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোন অ্যাডিকশন থেকে বের হওয়া সম্ভব। আদারওয়াইজ বের হওয়া সম্ভব না। কারণ যারা ওখানে বসে কন্ট্রোল করছে, সেই সিলিকন ভ্যালির মানুষগুলো, তারা আমাদের চেয়ে, বা এই সোশ্যাল মিডিয়ার যে কর্ণধাররা, তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান বলেই ওরা ওখানে বসে পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে। তাই এই জন্যই বলছি, নিজের জায়গাতে সচেতন থাকা ছাড়া আর কোনোই পথ নেই। চলে যাচ্ছি তাহারই পরে মনে কবিতায়। এবং আজকে অনেকেই জিজ্ঞাসা করতে থাকবে একটা প্রশ্ন একটু পরে, যে কবি সুফিয়া কামালের দ্বিতীয় হাজবেন্ডের নাম কি, দ্বিতীয় হাজবেন্ডের নাম কি, অনেকে এটা জিজ্ঞেস করেন। আচ্ছা, কবি সুফিয়া কামালের দ্বিতীয় হাজবেন্ডকে, এটা আমাদের জন্য যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে কবি সুফিয়া কামালের প্রথম হাজবেন্ড যিনি ছিলেন, তিনি যখন মৃত্যুবরণ করেন, সেই শোকে শোকার্ত হয়েই কবি সুফিয়া কামাল এই কবিতাটা লিখেছিলেন, তাহারই পরে মনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 20শে জুন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই জুন 20শে নভেম্বর
1999 সালে। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এটা একদম 3 স্টার দিয়ে রাখলাম, কারণ অবজেক্টিভে এটা আসে, এটা অনেক সময় জ্ঞানমূলকেও আসে, কিন্তু অনেকে কি করে বোকার মতো এখানে উত্তর দিয়ে আসে হচ্ছে বেগম রোকেয়া। সুফিয়া কামাল মানে নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হচ্ছে সুফিয়া কামাল, এবং তিনি একজন মহিলা কবি ছিলেন। তার জন্ম 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশালে, কিন্তু এমনিতে তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। কবির পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী আর মায়ের নাম হচ্ছে সাবেরা বেগম। যে সময় সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় তিনি আত্মনিয়োগ করেছেন, তিনি নিজেকে নিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। জননী সম্ভাষণে তাকে জননী নামে বলা হয়, জননী। তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা তার সাহিত্য কর্মগুলো দেখি: সাঁঝের মায়া, মায়া কাজল, কে আর কাঁটা, উদাত্ত পৃথিবী। বাংলা একাডেমি পুরস্কার তিনি পেয়েছিলেন 21 পদক। বর্তমান দিনে যে 21 পদক নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, কারা 21 পদক পেয়েছে, কি 21 পদক পায়নি, নাসিরুদ্দিন স্বর্ণ পদক, এছাড়া বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। চলে যাই আমরা তাহারই পরে মনে কবিতায়। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। এখানে আমরা দেখব যে একজন কবি ভক্ত, তিনি হচ্ছেন কথা বলছেন, তিনি কবিকে নানা রকম প্রশ্ন করছেন। এভাবেই কবিতাটা আগাতে থাকবে, এবং অনেকটা কাহিনীর ছলে, গল্পের ছলে কবিতাটা এগিয়েছে, যেখানে আমরা দেখতে পারি যে কবি ভক্ত কবিকে নানা রকম প্রশ্ন করছেন, যে কবি এটা এমন কেন, ওইটা অমন কেন, এবং সেটার সাপেক্ষে কবি এক একটা বিষয়ের উত্তর দিচ্ছে। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ফাগুন বলতে কি? ফাগুন বলতে মূলত যে ফাল্গুন মাস, সেটার কথা বলা হচ্ছে, অর্থাৎ বসন্ত চলে এসেছে ধরায়। ধরায় মানে কি? ধরা মানে আমরা কি জানি? ধরা মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীতে। বসন্তে বরিয়া তুমি কি, তুমি লবে নাকি তব বন্ধ নয়। বরিয়া, বরিয়া মানে কি? বরিয়া মানে হচ্ছে বরণ করে। বসন্তে বলছে বসন্ত বরিয়া তুমি লবে, লবে মানে হচ্ছে নেবে। তব বন্দনায়, বন্দনা মানে কি? এমনিতে বন্দনা মানে হচ্ছে প্রার্থনা, কিন্তু এখানে আসলে প্রার্থনা বোঝায়নি, এখানে বুঝিয়েছে সাদরে গ্রহণ করা। বসন্তকে কি তুমি সাদরে বরণ করে নিবে না, এমনটা জিজ্ঞাসা করছে। তার স্তুতি, বন্দনা বলতে শুধু প্রার্থনাই বুঝায় না, স্তুতি বুঝায়, বা অনেক মানে ভালো ভালো কথা বলা বুঝায়। অর্থাৎ অনেক ভালো ভালো কথা বলে, অনেক কিছু বলে তুমি কি বসন্তকে বরণ করে নিবে না। যেমন আমরা দেখি না যে বসন্ত আসলে নানা রকম গানের, যেমন আহা জি বসন্তে, আমরা তো এই গানটা অনেক শুনি, এত ফুল ফোটে, কত ফুল ফোটে, কত বাঁশি বাজে। তো এখন আমরা দেখি যে কত সুন্দর করে এখানে বলছে। তো এই ধরনের কথায় তুমি কি বরণ করে নেবে না বসন্তকে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, এই যে দেখো আমরা কাহিনীর মতো, কবি ভক্ত প্রথমে একটা কথা বলছে যে পৃথিবীতে বসন্ত এসেছে, তুমি কি সেটাকে অনেক প্রশংসায় খুশিতে সেই বসন্তকে কি তুমি বরণ করে নেবে না কবি। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, আস্তে করে সে চোখটা তুলে এসে বলল। আঁখি মানে কি? আঁখি মানে হচ্ছে চোখ। দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে দক্ষিণা বাতাস বইতে শুরু করে কখন? দক্ষিণা বাতাস বইতে শুরু করে যখন বসন্তের আগমন হয়। শীতের ঝরা পাতার প্রহর শেষে যখন চারিদিকে সবুজ পাতার আগমন ঘটা শুরু করে, সেই বসন্তে। যেমন বসন্ত, আমরা বসন্তটাকে আমরা কিভাবে তুলে ধরি? একটা ভালো, একটা সুন্দর, এমন কোনো কিছুতেই কিন্তু, যে হৃদয়ে বসন্ত, বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাও জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে নিঃসঙ্গ এর হৃদয়। কিংবা আমরা যেমন যেমন বাউল শাহ আব্দুল করিমের বিখ্যাত গান আছে, বসন্ত বাতাসে সইগ, বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি আমার বাড়ি আসে, বা ফুলের গন্ধ আমার বাড়ি আসে। তো এই যে বসন্তকে নিয়ে নানা কথা বলছে, দক্ষিণ দুয়ার যেই বসন্ত আসে, বা বসন্ত এসে গেছে আজ, তো দক্ষিণ দুয়ার গেছে খুলি, সে বলছে, কারণ সে স্নিগ্ধ আঁকি তুলি, কারণ
পৃথিবীর কোনো কিছুর সাথেই যেন এখন তিনি আর সম্পৃক্ত নন, কারণ তার প্রিয় মানুষের মৃত্যুবরণ তাকে এতটাই মর্মাহত করেছে, তার স্বামীর সেই স্মৃতি তাকে এতটাই তাড়িয়ে বেড়ায় যে চাইলেও তিনি যেন আর প্রকৃতির এই পরিবর্তনের সাথে নিজেকে একাত্ম করতে পারছেন না। তিনি জানেন না আশেপাশে কি ঘটেছে কিংবা কি ঘটেনি। তাই তিনি বলছেন যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, মানে উনি জানেনই না, কারণ উনি সাধারণ কোনো হুঁশের মধ্যে নাই। ফুটেছে কি আমের মুকুল, বসন্তকালে মানে আমের মুকুল তো এখনই ফোটার কথা, ফোটার সময়। দক্ষিণা সমীর, সমীর মানে বাতাস বা বায়ু, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, আমের মুকুলের গন্ধে। আমের মুকুলের গন্ধ তো অনেক সুন্দর, তো সেটার গন্ধে কি একদম দক্ষিণা বাতাস কি গন্ধে গন্ধে হয়েছে আকুল। তখন কবি ভক্ত উত্তরে বলছেন, এখনো দেখনি তুমি, তুমি এটা এখনো দেখনি? হ্যাঁ, এটা তো হয়েছে, এমনটা তো অনেক আগে থেকেই হয়েছে, তুমি এখনো দেখনি, কিভাবে সম্ভব এটা? আবারও বলল, কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি? উন্মনা মানে কি? উন্মনা মানে হচ্ছে একদমই উদাসীন। কবি, কেন তুমি আজকে এতটা উদাসীন? কেন, কি হয়েছে তোমার, আমাকে বলো তো। কোথা তব নব পুষ্প সাজ। পুষ্প সাজ মানে কি? পুষ্প মানে কি? পুষ্প মানে হচ্ছে ফুল। নতুন নতুন ফুল দিয়ে সেই সাজ, কোথায় সেটা? কহিল সে সুদূরে চাহিয়া, অনেক দূরে তাকিয়ে থেকে সে বলল, কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। কবির কথাবার্তা দেখে এখানে মনে হচ্ছে যে তিনি অত্যন্ত বিরহে রয়েছেন এবং তিনি কষ্ট, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার আশেপাশের অনেক কিছুই দৃষ্টিগোচর করতে পারেননি, তার চোখে পড়েনি। সেজন্যই তিনি বলছেন, অলখের পাথার বাহিয়া, যেটা দেখা যায় না। এমন পাথার মানে হচ্ছে সমুদ্র, বাহিয়া মানে বে, এখানে মূলত বোঝানো হচ্ছে যে অতিক্রম করে। অলখের পাথার বাহিয়া মানে যেটা দেখা যায় না, তেমন সেই অদেখা স্বর্গ, অদেখা সেই সমুদ্র অতিক্রম করে তিনি বলছেন, তরি তার এসেছে কি, মানে নৌকা, তরি মানে নৌকা, মানে বোঝাচ্ছে সেই নৌকা কি এসেছে বসন্তের এই আগমনের, বেজেছে কি আগমনী গান। আমরা আগমনী গানটা কোথায় দেখতে পাই? একটা দেখতে পাই আমরা দুর্গাপূজার আগে, যেটা হচ্ছে দুর্গাপূজার আগে ওই দেবীর আগমনী উপলক্ষে গান করেন বা গান করা হয়। কিন্তু বসন্তের আগমনী গানও কিন্তু রয়েছে। এই আগমনী গান বলতে আমাদের হারমোনিয়াম তবলা দিয়ে গান বোঝায় নাই, এটা বুঝিয়েছে প্রকৃতি যেমন নানা রূপে বর্ণিল হয়, বাতাস যেভাবে বয়ে চলে শীতকালে, সেই শীতের বাতাসের সাথে কিন্তু বসন্তের বাতাসের বয়ে চলাতেও রয়েছে বিস্তর ফারাক। সেই ফারাক কি এসেছে, সেই শব্দ কি পাওয়া যাচ্ছে, সেভাবে কি চলছে সময়টা, এরকম ভাবে তিনি প্রতিটা কথা বলছেন। বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, অর্থাৎ বসন্তের কথা বলছে, যে বসন্তকাল সেই ফাগুন আমার কি ডেকেছে, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, শুনি নাই, রাখিনি সন্ধান। তাহলে আমরা বুঝতে পারছি কবি অসম্ভব অন্য মনস্ক হয়ে আছেন। তার অন্য মনস্ক থাকার মূলে কি? তার অন্য মনস্ক থাকার মূলে রয়েছে যে এই যে তিনি তার স্বামীর বিরহে কাতর এবং তিনি তার স্বামীর এই বেদনা বিধুর, তার এই মানে স্বামীর যে বিদায় হবার যে কষ্ট, সেটা তিনি কোনোভাবেই যেন ভুলতে পারছেন না, কোনোভাবেই সেটাকে তিনি আসলে পারছেন না রহিত করতে নিজের মনের ভেতর থেকে। তাই তিনি এগুলো বলছেন, শুনি নাই রাখিনি সন্ধান। কহিলাম, বলল, ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি। রচিয়া মানে হচ্ছে রচনা, রচনা করা। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি। তব মানে কি? তব মানে হচ্ছে, মানে এখানে বুঝিয়েছে তার কণ্ঠে, কবির কণ্ঠে শুনতে চাচ্ছে। মানে বলল, ওগো কবি, কবিকে বলছে, রচিয়া লহনা আজ গীতি, মানে আজ বসন্তকে নিয়ে তুমি কোনো গান রচনা করো না, তোমার কণ্ঠে এই বসন্তকে নিয়ে ভালো কিছু শুনতে চাই, এ মোর মিনতি, আমি এটাই চাই, এটাই আমি চাই। যেমন আমরা ভারতীয় বাংলা একটা গান শুনে থাকি, বসন্ত এসে গেছে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের আহা জিয়ে বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, না এত ফুল ফোটে এত বাঁশি বাজে, কিছু একটা। তো আমরা এটা শুনি। আবার বাউল শাহ আব্দুল করিমের গানের কথা বললাম, আর এরকম নানা গান আছে বসন্ত নিয়ে, এরকম গানের তো শেষ নাই। কিংবা অঞ্জন দত্তের একটা গান আছে,
সে বসন্ত এসেছে আজ। তারপরে খালিদ হাসান মিলুর একটা গান ছিল, হৃদয়ে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। তো আবার কুমার বিশ্বজিতের একটা গান আছে যে বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে নিঃসঙ্গ এ হৃদয়ে। তো বসন্তকে নিয়ে এমন কোন গান কবির কাছে শুনতে চায়, এটাই হচ্ছে কবি ভক্তের মিনতি বা অনুরোধ। কহিল সে মৃদু মধু স্বরে, মানে খুব আস্তে আস্তে খুব সুন্দর করে তিনি বলছেন, নাই হলো, না হোক এবারে। কেন তিনি এটা বলছেন নাই হোক হলো, না হোক এবারে? কারণ তার এই যে স্বামীর যে প্রয়াণ বা স্বামীর মৃত্যু, এটাকে এটাকে তিনি পারছেন না তো ভুলতে, পারছেন না তিনি এটাকে হজম করেন। নাই হলো, দরকার নেই, না হোক এবার। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। দেখো কি বোঝাচ্ছে এটা দিয়ে, নাই হলো, না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। অর্থাৎ তিনি বলছেন যে এবার না হয় হলো না তার, সে গান গেয়ে বা বা মানে বরণ করে বসন্তকে আনার, এবার না হয় হলো না, কিন্তু না, রয় নাই, কিছু থেমে থাকেনি এবং সে ভুলেনি তো, ফাগুনে হচ্ছে সেটা স্মরণ করে এসেছে। মানে বললাম যে আমার গানের বা আমার বরণ করার অপেক্ষায় তো বসন্ত আসলে থেমে থাকেনি, বসন্ত চলে এসেছে। সেটা ফাগুনকে দেখলেই বোঝা যায় যে সেই স্মরণে বসন্ত ঠিকই চলে এসেছে, বসন্তের আগমন ঘটেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। মানে বলছে যে কবি ভক্ত তখন, যে তুমি কি তাই বলে অভিমান করেছো কবি, যে মানে তুমি জানোনি বা তুমি বুঝতে পারোনি, তাও এসেছে দেখে, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। মানে হ্যাঁ, সে এসেছে, হয়তোবা তুমি সেটা টের পাওনি, কিন্তু তারপরেও তুমি ওটাকে একদম বৃথা চলে যেতে দিবা? সেই বসন্তকে স্তুতি করে বন্দনা করে তুমি কি কিছু বলবে না কবি? কহিল সে পরম হেলায়, মানে অনেকটা আমি বলবো যে তোমার যেটাকে বলা যায় যে অনেকটা মানে নিষ্প্রাণ ভাবেই সে বলল, অনেকটা হেলায় বলল, এতটা গুরুত্ব তার মাঝে নেই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? মানে বৃথা কেন হবে, কি বলছো? শাখে কি ফুল ফোটেনি? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? আচ্ছা, এখানে মূলত যেটা বোঝানো হয়েছে, পুষ্পারতি লভেনি, লভেনি মানে হচ্ছে লাভ করেনি, লাইনটা একটু ভুল গেছে। মানে সহজ কথায় পুষ্পারতি বা এখানে কি যে ফুলের দ্বারা যে আরতি জানানো, বা কারণ এই যে নতুন নতুন ফুল ফুটে কবির কণ্ঠে, সরি কবির বর্ণনা, এটা হলো যে নতুন নতুন ফুল ফুটে, এটা বসন্তকে যেন জানিয়েছে, অভিবাদন জানানো, বসন্তকে অভিনন্দন জানানো। সেটা কি জানায়নি প্রকৃতি? জানিয়েছে তো প্রকৃতি। এই যে সেটার কথাই বলছে যে বসন্ত কি মানে পুষ্পারতি লভেনি কি ঋতুরা, মানে এখানে কি এই যে পুষ্পের আরতি কি জানানো হয়নি এই ঋতুরাজ বসন্তকে? মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরচন। মানে অর্ঘ্য বলতে কি, অর্ঘ্য বলতে যদিও বোঝানো হয় পূজার উপকরণ, কিন্তু অর্ঘ্যের আরেকটা অর্থ হচ্ছে উপহার। তো উপহার মানে মোট কথা এখানে বোঝানো হচ্ছে যে এই যে ফুলের গন্ধ, ফুল ফোটা এবং প্রকৃতির নানা সাজে সজ্জিত হওয়া, এগুলো কি বসন্তকে উপলক্ষ করেই হয়নি? বসন্তকে উপলক্ষ করেই তো এগুলো হয়েছে। হোক, কবি ভক্ত বলছেন, তবু বসন্তের প্রতি কেনই তব তীব্র বিমুখতা? হোক, সেগুলো না হয় প্রকৃতি করেছে, কিন্তু তারপরেও কেন তোমার বসন্তের প্রতি তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? বলল কি যে উপেক্ষা করে এই ঋতুরাজকে কেন তুমি ব্যথা দিচ্ছ, এই ঋতুরাজকে তুমি উপেক্ষা করে কেন ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। একটু দেখো কি বুঝাচ্ছে, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। হয়তোবা তোমরা শুধু এই একটা শব্দের অর্থ বুঝেছো, রিক্ত মানে শূন্য, রিক্ত হস্ত মানে শূন্য হাত।
বুঝাচ্ছি। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এটা কার কথা বলছে? এটা বলছে কবির স্বামীর কথা বলছে। আমি এই শেষ অংশটা বুঝাচ্ছি। চলো দেখি কি বুঝাচ্ছি। পুষ্প শূন্য দিগন্তের পথে, যে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যে সন্ন্যাসী কুহেলি উত্তরী। কুহেলি মানে কি? কুহেলি মানে হচ্ছে কুয়াশা। উত্তরী মানে কি? উত্তরী মানে হচ্ছে চাদর। এবং কুহেলি উত্তরী তলে মানে হচ্ছে শীতের চাদর, কুয়াশার চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী। মানে কবির কল্পনায় শীত হচ্ছে একটা সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী, এবং যে হচ্ছে কুয়াশার চাদর গায়ে দিয়ে আছে। আর পুষ্পশূন্য দিগন্তের পথে, এটা মানে কি? শীত প্রকৃতিতে একটা রিক্ততার রূপ দেয়, আর চারিদিকে তোমার কোনো মানে ফুল ফল কিছু থাকে না। আসলো গাছের পাতা ঝরে যায়, গাছ হয় ফুলহীন। শীতের এই রূপটাকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথেই শীতটা চলে গেছে। তাহারই পরে মনে। প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছে না। তো বলা ভালো যে তার প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে, সেটারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত আমরা এই কবিতায় দেখতে পাই। তো আমি শব্দার্থ টিকাটা একটু পড়াবো, তারপরে হচ্ছে আমরা চলে যাব তোমাদের কাছে প্রশ্নে। হে কবি, এখানে কবি ভক্ত কবিকে সম্বোধন করেছেন। নীরব কেন? মানে বোঝাচ্ছে তুমি উদাসীন হয়ে কেন বসে আছো, কেন তুমি কবিতা কিংবা গান রচনা করছো না। ফাগুন যে এসেছে, অর্থাৎ পৃথিবীতে ফাল্গুন মানে বসন্ত এসেছে। তব বন্দনায় তোমার রচিত বন্দনা, গানের সাহায্যে, অর্থাৎ বন্দনা গান রচনা করে বসন্তকে কি তুমি বরণ করে নেবে না? দক্ষিণ দুয়ার গেছে খুলি, কবির জিজ্ঞাসা, বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা। উদাসীন কবি যে তা লক্ষ্য করেননি, এই জিজ্ঞাসা থেকে সেটা স্পষ্ট হয়। বাতাবি লেবুর ফুল অধীর আকুল। বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের বকুলের গন্ধে দক্ষিণা বাতাস দিক বিদিক সুগন্ধে ভরে তোলে। কিন্তু উন্মনা কবি এসব কিছুই লক্ষ্য করেননি। কবির জিজ্ঞাসা তার উদাসীনতাকেই স্পষ্ট করে। এখনো দেখনি তুমি? কবি ভক্তের কথায় আমরা নিশ্চিত হই, প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ মূর্ত হয়ে উঠেছে, অথচ কবিতা লক্ষ্য করছেন না। কোথা তব নবপুষ্প সাজ। বসন্ত এসেছে, অথচ কবি নতুন ফুলে ঘর সাজাননি, নিজেও ফুলের অলঙ্কারে সাজেননি। এটার কথাই বলছে। অলক মানে যেটা দৃষ্টির বাইরে, আমি বলেছি অনেক দূরে। পাথার মানে সমুদ্র। বসন্তের আনিতে ফাগুন সরিয়া। কবি বন্দনা গান রচনা করে বসন্তকে বর্ণনা করলেও বসন্ত অপেক্ষা করেনি। ফাল্গুন আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বসন্ত চলে এসেছে, এরকম। তো আমি মোটামুটি যা যা আছে এগুলো আসলে বুঝিয়েছি। তো আসলে এখানে আর তেমন কিছু বোঝানোর নাই, আমি সব বলেছি। এবারে আমি চলে যাই হচ্ছে তোমাদের কাছ থেকে প্রশ্নে। একটু চ্যাটটা একটু রিজুম দিও কাইন্ডলি। কেমন লাগলো ক্লাসটা এবং কতটুকু কি বুঝলা বলো। আর বলো, আমি জানতে চাই তোমাদের কাছে। কোনো প্রশ্ন থাকলে সেটা করো। না, পোল আজকে দেয়া হবে না। তোমরা বলো যে কবি ভক্ত জাস্ট এখানে একজন চরিত্র, যে কবির ভক্ত কেন বলছেন আর কি, তিনি কথা বলছেন। শাখে মানে হচ্ছে শাখায়, শাখায় গাছের শাখা। নাই হলো, নাই হলো মানে আমি না হয় নাই এবার কোনো গান কবিতা লিখলাম, বিমুখতা মানে হচ্ছে সে এটার প্রতি অনেক বিমুখ, এটা থেকে তার দূরে আছে। স্নিগ্ধ মানে অনেক প্রশান্ত। সৈয়দ নেহাল হোসেন তার হাজবেন্ডের নাম। লোভিনী ঋতুরাজ একটা যেটা জিজ্ঞেস করলো একজন, সেটা বললো মাধবী কুড়ি হচ্ছে এক ধরনের ফুল, এটার কথা বলেছি একটু আগে। আর লোভিনী ঋতুরাজ এই লাইনটার মানে হচ্ছে তোমার যে, যেটা বুঝেছি যে পুষ্পারতি লোভিনী মানে
এই যে অন্যান্য ফুল টুল সবকিছু তো সেজেছে ঋতুরাজ বসন্তের জন্য। বসন্তকে তো ঋতুরাজা বলা হয়, তার জন্য তো বসন্তের জন্য তো সবাই সেজেছে, সবাই সেজেছে তো সেই ঋতুরাজ বসন্তের জন্য, বসন্তের জন্য সেজেছে বলেই আমরা আজকে এইভাবে দেখতে পাচ্ছি যে সবাই বসন্তের জন্য সব গাছগুলো যেন সেজেছে ফুয়ে ফুয়ে। সবার কমেন্টই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, সবার কমেন্ট দেখা যাচ্ছে। তাহারই পরে মনে এই কথা কবির স্বামী যিনি মৃত্যুবরণ করেছেন তার কথা বলেছে, সৈয়দ নেহাল হোসেন ওনার হাজবেন্ডের নাম। জননী সম্ভাষণ না, মানে জননী এটাতে ওনাকে সম্ভাষণ করে, ওনাকে এটা বলা হয়। ওনার পরে অন্য আরেকটা বিয়ে হয়েছিল তার এই হাজবেন্ডের মৃত্যুর পরে। প্রথম হাজবেন্ডের নাম সৈয়দ নেহাল হোসেন। অলকের পাথার বাহিয়া মানে যেটা দেখা যায় না এর চেয়ে অনেক দূরে। অর্ঘ্য বিরোচন মানে প্রহার দেয়া, এরকম। ফাগুন সরিয়া মানে ফাগুন স্মরণ করে। তীব্র বিমুখতা মানে ওটা থেকে একদম মুখ ফিরিয়ে নিয়েছেন এমন। হ্যাঁ, কামাল উদ্দিন আহমেদ। উন্মনা মানে উদাসীন। শাখা মানে হচ্ছে মানে ফুল যে শাখায় ফুটে সেটার কথা বলছি। গীতি মানে গান। পাথার মানে সমুদ্র। কুহেলি উত্তরী, কুহেলি মানে কুয়াশা, উত্তরী মানে চাদর। তো কবির কল্পনায় এই শীত যেন মাঘের একটা সন্ন্যাসী, হচ্ছে কুয়াশার চাদর গায়ে দিয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, পজেই বাকি অংশ পড়াই। ক্লাসটা বোধ আজকে 1 ঘন্টাও লাগবে না, এর আগেই শেষ হয়ে যাবে যা বুঝতে পারছি। তাহারে একটু পজ দিয়ে দাও নাই। তাহার এই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক উৎসাহদাতা ছিলেন স্বামী সৈয়দ নেহাল হোসেন। তার আকস্মিক মৃত্যুতে 1932 সালে তিনি মৃত্যুবরণ করেন। কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে। তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। তাই তিনি আচ্ছন্ন হয়ে যান রিক্ত তার হাহাকারে। তাহারই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীনী কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব নাটকীয় ভাবে পুরো কবিতাটা হয়েছে। গঠন রীতির দিক থেকে এটা একটা সংলাপ নির্ভর রচনা। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জ্ঞানমূলকের জন্য। যেটা গঠন রীতির দিক থেকে কেমন রচনা, সংলাপ নির্ভর। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনা ঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্য মতি না, মাধুর্য মণ্ডিত হবে তা সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। চ্যাটটা আবার ওপেন করে দাও একটু নাইম প্লিজ। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা। যদি কোনো প্রশ্ন থাকে তো করো, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিব। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও। কারণ একটা ভালো কাজের, ভালো জিনিসের ভাইব্রেশনটা বেশি, ওটা বেশি পৌঁছায় মানুষের কাছে। নাসিরুদ্দিনটাকে এটা নিয়ে বলবো। পুষ্পারতী লভিনী কিরিতুরাজ, সেটা বুঝিয়েছি যে কবি বলছেন যে সাদ, আমি তোমার উত্তর দিচ্ছি, একই কথা বারবার লিখো না। সেটা হলো যে কবি বুঝিয়েছেন যে আমি যদিও বা কবিতা বা গান রচনা না করে থাকি বসন্তকে নিয়ে, কিন্তু এই যে প্রকৃতি নানা রকম ফুল দিয়ে নিজেকে সাজিয়েছে ঋতুরাজ বসন্তের জন্য, এটা তো হয়েছে। তাই আমি কবিতা লিখি বা না লিখি, গান লিখি বা না লিখি, দিন শেষে তো মানে প্রকৃতি তো সেজেছে তার নিজের সাজে। কবিতাটি কি না কবিতার রূপক অর্থে না। না, এখন গান শোনার টাইম না। হ্যাঁ, একটা মেয়ের নামের সাথে কামাল যুক্ত থাকতে পারে। অলোক মানে কি এটা বুঝিয়েছি একটু আগে, উত্তরী মানে বুঝিয়েছি চাদর। স্নিগ্ধকে একদম স্নিগ্ধ একটা দেখায় আমার। একটু উপরে উঠিত, নাইম একটু উপরে উঠিত, লিখছে একটু উপরে উঠি, আর একটু উপরে উঠি, একটু উপরে উঠি, আরো উপরে। আচ্ছা, আর একটু নিচে নামি, নিচে নামি, আচ্ছা একদম নিচে চলে যাই। দক্ষিণা মানে দক্ষিণ দিক থেকে বয়ে আসা বাতাস। স্বামীর সাথে প্রকৃতির সম্পর্ক বিষয়টা আসলে এটা না,
এটা যেটা বুঝিয়েছে, তার স্বামী, ধরো এখন তোমার যদি একদম নিকটাত্মীয় কেউ মারা যায়, তোমার ভাই বোন বা তোমার মা বাবা, তখন যদি তোমাকে আমি একটা বলি যে সামনে তো পহেলা বৈশাখ, তুমি তো এমনিতে পহেলা বৈশাখে অনেক প্রোগ্রাম করতা, এবার কি করবা না? কারণ তুমি তো স্বাভাবিকভাবে বলবা যে তোমার কি আর ওই মন মানসিকতা এবার আছে করার মতো, কারণ তুমি তো একটা অনেক কষ্টে আছো। এটার কথাই বলছেন, আর কিছু না। কবিতার মূল সুর হচ্ছে তিনি নিজের স্বামীর মৃত্যুতে বেদনা বিধুর, এটার জন্য তিনি চাইলেও বসন্তের আগমনে নিজেকে সামিল করতে পারছেন না। স্নিগ্ধ আঁকিকে অলরেডি অনেকবার বলেছে, ইদার নেটে প্রবলেম তোমাদের হতে পারে। মাধবী কুড়ির বুকে বুঝিয়েছি একটু আগে, দেখে নিও রেকর্ডিং থেকে। কবিতার চরণ কয়টি তুমি না হয় গুনে নাও, চরণ কয়টা? হ্যাঁ, উনি পরে আবার একটা বিয়ে করেছিলেন। ঠিক আছে। সো গাইড থেকে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে পরীক্ষা, তোমাদেরকে প্র্যাকটিস বুক দিয়ে দিচ্ছি ক্লাসটা শেষে এখনই। বাই দ্য ওয়ে, তোমাদের মনে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা কি ক্লাসটা শেষ করে দিব? রিক্ত মানে হচ্ছে শূন্য। ক্লাসটা কি শেষ করে দিব কিনা? অলোকের মানে যেটা চোখে দেখা যাচ্ছে না এমন, উত্তরী মানে চাদর, মাধুর্যমতি খুব সুন্দর, অর্ঘ্য বলতে এখানে উপহার বুঝিয়েছি। আচ্ছা, ক্লাসটাকে আমি শেষ করে দিব যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে আর। ঠিক আছে, ঠিক আছে। একই প্রশ্ন এখন বারবার আসছে, সো যেগুলো আসছে সবগুলোর উত্তর অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপরেও কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে করে দিবা, ইনশাল্লাহ সেটা আমি বা বাংলা ডিপার্টমেন্টের যে কেউ হোক উত্তর